আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণী বিজ্ঞান বইয়ের অধ্যায় 6 শক্তির রূপান্তর। চলো ভিডিওটি শুরু করা যাক। অধ্যায় 6 শক্তির রূপান্তর। শক্তির রূপান্তরের পাঠটি আমরা আগে পড়ব। পাঠের ভিতর যত ছক আছে ছকের সমাধান করব এবং লাস্টে অনুশীলনীর সমাধান করব। চলো আমরা আগে পাঠটি পড়ি। পূর্ববর্তী শ্রেণীগুলো আমরা শক্তির ধারণা এবং এর বিভিন্ন রূপ সম্পর্কে জেনেছি। এই শ্রেণীতে আমরা শক্তির রূপান্তর সম্পর্কে জানব। শক্তি হলো কাজ করার সামর্থ্য। খেলাধুলা থেকে শুরু করে গৃহস্থলে যন্ত্রপাতি ব্যবহার করা পর্যন্ত সমস্ত ক্রিয়াকলাপের জন্য এটি অপরিহার্য। শক্তি ছাড়া কোনো বস্তু নড়াচড়া করে না বা বস্তুটি কাজ সম্পাদন করে না। এ অধ্যায়ে আমরা শক্তির রূপান্তর এবং শক্তির সঞ্চার সম্পর্কে জানব। 1. বিভিন্ন ঘটনা ও কাজের শক্তির রূপান্তর। চতুর্থ শ্রেণীতে আমরা শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে জেনেছি। শক্তির রূপগুলো হলো তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, গতি শক্তি, স্থির শক্তি। শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তন হলো শক্তির রূপান্তর। শক্তির রূপান্তর কিভাবে ঘটে? শক্তির রূপান্তর পর্যবেক্ষণ করে এখানে কিছু ছবি দেখতে পাইতেছি আমরা চিত্রে। এই চিত্রের ছবি দেখে নিচের এই ছকটি পূরণ করতে হবে। চলো আমরা ছকটি পূরণ করে আসি। চিত্র 1 যান্ত্রিক শক্তি দৌড়ানো এবং খেলাধুলা। চিত্র 2 তাপ শক্তি ফসল শুকানো। চিত্র 3 বিদ্যুৎ শক্তি বা সোলার প্যানেল। চিত্র 4 আলোক শক্তি বা উদ্ভিদের খাদ্য তৈরি। চিত্র 5 রাসায়নিক শক্তি খাবার গ্রহণ। চিত্র 6 শব্দ ও আলোক শক্তি টেলিভিশন দেখা। চলো বইতে ফিরে যাই। সারসংক্ষেপ। সূর্য আমাদের শক্তির প্রধান উৎস। সূর্য আমাদের শক্তির প্রধান উৎস। শক্তির বিভিন্ন রূপ রয়েছে। সূর্য থেকে পাওয়া শক্তি হলো সৌরশক্তি। আমরা সরাসরি আলো ও তাপ হিসাবে সৌরশক্তিকে ব্যবহার করি। এই শক্তি আবার গতিশক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি ও আলোক শক্তিতে রূপান্তরিত হতে পারে। দৈনন্দিন বিভিন্ন ঘটনা ও কাজের শক্তির রূপান্তর সম্পর্কে আরও কিছু জানি। শক্তির রূপান্তর হচ্ছে শক্তির এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন প্রক্রিয়া। এ ধরনের প্রক্রিয়া আমাদের দৈনন্দিন জীবনে প্রায় ঘটে, ফলে আমরা বিভিন্ন কাজ খুব সহজভাবে করতে পারি। চলো আমরা আমাদের বাড়ি ও পরিচিত পরিবেশে শক্তি রূপান্তরের কিছু ঘটনা সম্পর্কে জানি। বৈদ্যুতিক ইস্ত্রি। শক্তি রূপান্তর বৈদ্যুতিক শক্তি এবং তাপ শক্তি। বৈদ্যুতিক ইস্ত্রি দিয়ে কাপড় ইস্ত্রি করার সময় বৈদ্যুতিক শক্তি আর তাপ শক্তিতে রূপান্তরিত হয়, ফলে ইস্ত্রি দিয়ে তাপ ও চাপের সাহায্যে কাপড়ের ভাঁজকে মুছে ফেলা যায়। বৈদ্যুতিক পাখা। শক্তি রূপান্তর বৈদ্যুতিক শক্তি ও যান্ত্রিক শক্তি। বৈদ্যুতিক শক্তি একটি বৈদ্যুতিক পাখার মাধ্যমে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, যার ফলে পাখা ঘুরে। এতে ঘরের চারপাশে বায়ু চলাচল করে একটি শীতল অবস্থা তৈরি হয়। যান্ত্রিক শক্তি হলো কোনো বস্তুর স্থির শক্তি এবং গতিশীলের যোগফল। যান্ত্রিক শক্তি হলো কোনো বস্তুর স্থির শক্তি ও গতির শক্তির যোগফল। বস্তুর অবস্থান এবং গতির উভয় কারণে এ শক্তি থাকে, তাকে যান্ত্রিক শক্তি বলে। ব্যাটারি। শক্তি রূপান্তর রাসায়নিক শক্তি ও বিদ্যুৎ আলোক ও শব্দ শক্তি। ব্যাটারি রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তীতে বৈদ্যুতিক শক্তি বাল্বের মাধ্যমে আলোক শক্তিতে এবং কলিং বেলের মাধ্যমে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক বাতি। বৈদ্যুতিক শক্তি ও আলোক শক্তি ও তাপ শক্তি। বৈদ্যুতিক শক্তি আলোক শক্তি রূপান্তরিত হয়, আমাদের ঘরে আলোকিত করে। এই প্রক্রিয়া কিছু শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সোলার প্যানেল। শক্তি রূপান্তর সৌরশক্তি সোলার প্যানেলের মাধ্যমে বৈদ্যুতিক শক্তিকে রূপান্তরিত হয়। এই শক্তি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। চুলায় রান্না। শক্তি রূপান্তর রাসায়নিক শক্তি কয়লা, প্রাকৃতিক গ্যাস ও তেল। তাপ ও আলোক শক্তি। কয়লা, প্রাকৃতিক গ্যাস ও তেল জাতীয় পদার্থ থাকা রাসায়নিক শক্তি চুলার মাধ্যমে তাপ শক্তিতে রূপান্তরিত হয়, ফলে আমরা তাপ শক্তি ব্যবহার করে রান্না করতে পারি। টেলিভিশন। টেলিভিশন বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। আলোক শক্তির মাধ্যমে আমরা ছবি দেখতে পাই। শব্দ শক্তির মাধ্যমে আমরা কথা, গান ও অন্যান্য শব্দ শুনতে পাই। ফলাফল। আমরা পর্যবেক্ষণ করলাম যে ব্যাটারি দু প্রান্তে যুক্ত তার বাল্বের সাথে যুক্ত করার পর বাল্বটি জ্বলে উঠল। বাল্বটি হাত দিয়ে স্পর্শ করলে গরম অনুভূত হয়। নিচের ফাঁকা ঘরগুলোকে পরীক্ষামূলক শক্তি রূপান্তর ধাপগুলো লিখি। চলো আমরা এই ধাপটা লিখে আসি।
প্রথম ঘরে রাসায়নিক শক্তি ব্যাটারি সঞ্চিত, দ্বিতীয় ঘরে বিদ্যুৎ শক্তি তারের মধ্যে দিয়ে প্রবাহিত, তৃতীয় ঘরের উপরটিতে আলোক শক্তি বাল্ব জ্বলা, চতুর্থ ঘরে নিচেরটিতে তাপ শক্তি বাল্ব গরম হওয়া। চলো বইতে ফিরে যাই। সার সংক্ষেপ। শক্তি রূপান্তর পরীক্ষাটিতে ব্যাটারিতে থাকা রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়, বৈদ্যুতিক শক্তিকে পরিণত হয়। এই শক্তি পরবর্তীতে আলোক শক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়। 2. তাপ সঞ্চয় বিভিন্ন উপায়। তাপ সবসময় গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় সঞ্চিত হয়। তাপের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার প্রক্রিয়াই হলো তাপ সঞ্চয়। যেমন আমরা যখন গরম চায়ের কাপ ধরি তখন কাপের তাপ হাতে অনুভব করি। চুলার উপর হাঁড়ি পানিতে তাপ দিলে নিচের পানি উপরে উঠে আসে, আবার রোদে দাঁড়ালে শরীর গরম অনুভব করি। সবকিছু তাপ সঞ্চয় বিভিন্ন উপায়। তাপ এক স্থান হতে অন্য স্থানে যেতে কখনো কোনো বস্তু বা মাধ্যম লাগে, আবার কখনো কখনো মাধ্যম লাগে না। পরীক্ষণ। এখানে একটি পর্যবেক্ষণ আছে, তোমরা নিজেরা করে নেবে। ধাবত চামচ প্রান্ত লাগানো মোমটি গলে গিয়েছিল না স্বাভাবিক আছে? যদি গলে গিয়ে থাকে তাহলে কেন এমন হলো? দলে আলোচনা করে মতামত লিখি। চলো আমরা একটা মতামত লিখেছি, দেখে আসি। মতামত। ধাবত চামচের প্রান্ত লাগানো মোমটি গলে গিয়েছিল কারণ গরম পানি চাপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবহন পদ্ধতি প্রবাহিত হয়েছে। ধাবত চামচ তাপের সুপরিবাহী হয়, এটি দ্রুত গরম হয়ে মোমকে গলিয়ে দিয়েছে। চলো বইতে ফিরে যাই। সারসংক্ষেপ। কঠিন পদার্থ মধ্যে দিয়ে তাপের সঞ্চয় হলো পরিবহন। পরীক্ষণ 1। তাপ গরম পানি থেকে ধাবত চামচের মধ্যে সঞ্চিত হয়, মোমকে গলিয়েছে। পরিবহন। কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চিত হলে পরিবহন পদ্ধতিতে গরম পানিতে ধাপত চামচ রাখা বিষয়টি নিয়ে ভাবি। খুব তাড়াতাড়ি চামচের হাতল গরম হয়ে ওঠে, এক্ষেত্রে গরম পানি থেকে তাপ সঞ্চিত হয়ে চামচের গরম অংশ থেকে ঠান্ডা অংশে সঞ্চিত হয়। চামচ তাপের পরিবাহী হিসাবে কাজ করে। পরিবহন পদ্ধতিতে পদার্থ অণুগুলো তাদের নিজস্ব স্থানে পরিবর্তন করে না। পদার্থ অণুগুলো স্পন্দনের মাধ্যমে এক অণু তার পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে। এর ফলে পরবর্তী অংশ থেকে শীতল অংশে তাপ সঞ্চারিত হয়। পরীক্ষণ 2। এটাও তোমরা নিজেরা করে নিবে। বিকরণের উপর দিকে পানিতে রং দেখা যাচ্ছে কি? যদি দেখা যায় কেন এমন হলো তা দলে আলোচনা করে মতামত লিখ। চলো এখানে আমরা একটি মতামত লিখে আসি। মতামত। বিকরণের উপর দিকে পানিতে রং দেখা যাচ্ছে কারণ এটি পরিচালন পদ্ধতির কারণে হচ্ছে। বিকরণের তলায় পানি উত্তপ্ত হয়ে হালকা হয়ে উপরে উঠে যায় এবং উপরে ঠান্ডা পানি নিচে নেমে আসে। পানির এই চক্রাকার গতির সাথে রঙিন দানাগুলো উপরে উঠে আসে। চলো বইতে ফিরে যাই। তরলের মাধ্যমে তাপ পরিচালনা পদ্ধতি সঞ্চারিত হয়। পরীক্ষণ 2। তাপ বিকরণে নিচে থেকে পানির মাধ্যম জারে সর্বত্র সঞ্চারিত হয়েছে। পরিচালনা তরল ও বায়বীয় পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিচালনা পদ্ধতি সঞ্চারিত হয়। আমরা যখন একটি পাত্রে পানি গরম করি তখন নিচে থেকে পানি উপরে উঠে আসে, পাত্রের উপরের দিকে শীতল পানি নিচে নেমে আসে, ফলে পানির একটি বৃত্তাকার গতিপথ সৃষ্টি হয়। এভাবে তাপ পানির সর্বত্র ছড়িয়ে পড়ে। পরিচালনা পদ্ধতিতে তাপ কোনো পদার্থ অণুগুলোর চলাচলের দ্বারা উষ্ণতা অংশ থেকে শীতলতা অংশে সঞ্চারিত হয়। বিকরণ 3। পরীক্ষাকরণ 3। এটাও তোমরা নিজেরা চেষ্টা করবে। পানির পাত্রে তাপমাত্রা কেন কিভাবে বাড়লো? দলে আলোচনা করে মতামত লেখো। চলো আমরা মতামতটি লিখে আসি। মতামত। পাত্রে পানির তাপমাত্রা বাড়বে কারণ বাল্ব থেকে তাপ বিকরণ পদ্ধতিতে পানিতে পৌঁছেছে। কারণ বাল্বটি জ্বলানোর ফলে যে তাপ উৎপন্ন হয় তা কোনো মাধ্যম ছাড়াই অথবা বাতাসে ভেদ করে সরাসরি নিচের পানিতে গিয়ে পৌঁছায়, একে বিকরণ পদ্ধতি বলে। চলো বইতে ফিরে যাই। সারসংক্ষেপ। উৎস থেকে কোনো মাধ্যম ছাড়া তাপ সঞ্চারণ পদ্ধতি হলো বিকরণ। পরীক্ষণ 3 ও বাল্ব হতে তাপ কোনো মাধ্যম ছাড়া পানিতে সঞ্চারিত হচ্ছে। বিকরণ। তাপ এই প্রক্রিয়ার কোনো উৎস হতে মাধ্যমে ছাড়া সঞ্চারিত হয় তাকে বিকরণ। আমরা সূর্যের আলোতে দাঁড়ালে উষ্ণতা অনুভব করি কারণ সূর্যের তাপ শূন্যস্থানের মধ্যে দিয়ে বিকরণের পদ্ধতি আমাদের কাছে আসে। আমরা প্রতিদিন
আমরা প্রতিদিন জীবনে এমন অনেক কাজ করি যেখানে তাপ ব্যবহার হয়। কেউ যখন চুলায় রান্না করে, কাপড় ইস্ত্রি করে বা রোদে ধান শুকানো হয়, সবগুলো তাপের ব্যবহারে দেখা যায়। রোদে রাখা ভেজা কাপড় গরম হয়ে শুকিয়ে যায়। আবার শীতের সকালে আগুন পোহাতে গিয়ে আমরা গরম অনুভব করি। এসব ঘটনা তাপ সঞ্চয়ের ফল। আমাদের চারপাশে পরিচিত কাজ ও ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে তাপ কিভাবে সঞ্চারিত হয় তা আমরা সহজে জানতে পারি। বিভিন্ন কাজ বা ঘটনা কিভাবে তাপ সঞ্চারিত ঘটে, এখানে এই চিত্রের মাধ্যমে আমাদের কিভাবে তাপ সঞ্চারিত হয় তা নিচের এই ছকগুলোতে লিখতে হবে। চলো আমরা ছকটি পূরণ করে আসি। চিত্র 1, কাপড় শুকানো। বিকরণ: সূর্যের তাপ সরাসরি কাপড়ে এসে পৌঁছায়। তাপ সঞ্চয় পদ্ধতি আর কারণ। চিত্র 2, ইস্ত্রি করা। পরিবহন: গরম ইস্ত্রি কাপড়ের সংস্পর্শে এসে তাপ দেয়। চিত্র 3, আগুন পোহানো। বিকরণ: আগুনের তাপ চারদিকে সরাসরি ছড়িয়ে পড়ে। চিত্র 4, রান্না করা বা খুন্তি। পরিবহন: গরম হাঁড়ি থেকে খুন্তির হাতলে তাপ প্রবাহিত হয়। চিত্র 5, পানি ফুটানো। পরিচালনা: গরম পানির উপর উঠে ও ঠান্ডা পানি নিচে নামে। চিত্র 6, ফসল শুকানো। বিকরণ: সূর্যের তাপ সরাসরি মাটিতে বা ফসলে পৌঁছায়। চলো বইতে ফিরে যাই। সারসংক্ষেপ: আমাদের পরিচালিত পরিবেশ বিভিন্ন ঘটনা এবং কাজে পরিবহন, পরিচালন এবং বিকিরণ এই তিনটি পদ্ধতি কোনো না কোনো একটি পদ্ধতি তাপের সঞ্চারিত ঘটে। আলো সঞ্চার: শক্তির এক রূপ হলো আলো, যা আমাদের চারপাশের জগৎকে দেখতে সাহায্য করে। এটি বিভিন্ন উৎস থেকে আসে, যেমন তারা, সূর্য, বৈদ্যুতিক বাতি ইত্যাদি। এমনকি আমরা জোনাকি পোকা থেকেও আলো পাই। আমরা আমাদের চারপাশের পরিবেশ বুঝতে এবং অনুভব করতে সহায়তা করে। আলো কিভাবে সঞ্চারিত হয়, এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাবো কি যে আলো কিভাবে সঞ্চারিত হয়। চলো আমরা ছকটি পূরণ করে আসি। পরীক্ষণ ও পর্যবেক্ষণ: যখন শক্ত কাগজের টুকরোগুলো ছিদ্র একই সরল রেখায় থাকে, মোমবাতি আলো দেখা যাবে। যখন শক্ত কাগজের টুকরোগুলো ছিদ্র একই সরলরেখায় থাকে না, মোমবাতির আলো দেখা যাবে না। চলো বইতে ফিরে যাই। এই পরীক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারি আলো সব সময় সোজা পথে চলে। যখন মোমবাতির সামনে রাখা তিনটি কাগজের ছিদ্র একই সরলরেখা থাকে, তখন আমরা মোমবাতির আলো পরিষ্কারভাবে দেখতে পাই। কিন্তু যখন কাগজের ছিদ্রগুলো একটু ডানে বামে সরিয়ে নেওয়া হয়, তখন আর আলো দেখা যায় না। এটি প্রমাণ করে যে আলো সোজা পথে চলাচল করে। আলো এক ধরনের শক্তি যা আমাদের চারপাশে দেখতে সাহায্য করে। আলো এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চারিত হয়, আর এই সঞ্চারণের একটি প্রধান বৈশিষ্ট্য হলো সরল রেখায় চলা। আলো সবসময় সোজা পথে চলে, তাই মোমবাতি ও টর্চ জ্বালানো আলো সোজা পথে চোখ আসে এবং সামনে কোনো বস্তু রাখলে পেছনে ছায়া পড়ে। আলো সঞ্চারণ কোনো মাধ্যম প্রয়োজন হয় না। সূর্যের আলো মহাকাশে পেরিয়ে পৃথিবীতে আসে। মহাকাশে কোনো বায়ু বা অন্যান্য কোনো পদার্থ নেই, তবু আলো আসে। এভাবে আলো যখন কোনো মাধ্যম ছাড়া সঞ্চারিত হয়, তখন তাকে বলে বিকিরণ পদ্ধতি। যদিও সূর্য আমাদের থেকে অনেক দূরে, বিকিরণ পদ্ধতি সূর্যের আলো সঞ্চারণের কারণে আমরা সূর্যের আলো ও তাপ অনুভব করতে পারি। বিভিন্ন পদার্থের মধ্যে দিয়ে আলো সঞ্চারিত প্রক্রিয়া ভিন্নতা আছে। শক্তির যথাযথ ব্যবহার, পূর্ণ ব্যবহার ও সংরক্ষণ: আমাদের চারপাশে পরিবেশ চলাফেরা, আলো জ্বালানো, রান্না করা, গাড়ি চালানো, যন্ত্র সহ ব্যবহার সহ নানা কাজে শক্তির প্রয়োজন হয়। শক্তি ছাড়া দৈনন্দিন জীবনে কল্পনা করা যায় না। এই শক্তি কখনো বিদ্যুৎ থেকে আসে, কখনো জ্বালানি থেকে, আবার কখনো সূর্যের আলো থেকে পাওয়া যায়। কিন্তু আমরা যদি শক্তি অতিরিক্ত ব্যবহার করি বা অপচয় করি, তাহলে ভবিষ্যতে আমাদের জন্য শক্তির সংকট তৈরি হতে পারে। শক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা শক্তির অপচয় রোধ করতে করে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংগ্রহণ করতে পারি। তাই আমাদের উচিত নিজেদের পরিবেশে শক্তি সাশ্রয় করার অভ্যাস গড়ে তোলা। এসো জেনে নিই কিভাবে আমরা বাসা, বিদ্যালয় এবং আশেপাশে পরিবেশে শক্তির যথাযথ ব্যবহার, পূর্ণ ব্যবহার ও সংরক্ষণ করতে পারি। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। শক্তি অপব্যবহার সংরক্ষণের উপায়: বিদ্যুৎ কাজ শেষে ফ্যান লাইট চালু রাখা,
সংরক্ষণ, প্রয়োজন ছাড়া সুইচ বন্ধ রাখা। গ্যাস, রান্নার পর চুলা জ্বালিয়ে রাখা। কাজ শেষ হলে চুলা নিভিয়ে রাখা। পানি, হাত ধোয়ার সময় ট্যাপ খুলে রাখা। কাজ শেষে ট্যাপের মুখ বন্ধ রাখা। জ্বালানি, অপ্রয়োজনীয় গাড়ি স্টার্ট দিয়ে রাখা। ব্যক্তিগত গাড়ি বদলে পায়ে হাঁটা বা রিক্সা ব্যবহার। চলো বইতে ফিরে যাই। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন রকম কাজ করার জন্য আলোক শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদি ব্যবহার করে থাকি। শক্তির যথাযথ দায়িত্বশীল ব্যবহার করে শক্তির অপচয় কমিয়ে এবং পুনঃ ব্যবহার করে আমরা শক্তি সংরক্ষণ করতে পারি। শক্তি আমাদের জীবনে একটি অপরিহার্য অংশ। আমরা প্রতিদিন বাড়ি, বিদ্যালয়, কর্মক্ষেত্রে, পরিবহন, বিনোদন ইত্যাদি ক্ষেত্রে শক্তি ব্যবহার করি। প্রত্যেকে মানুষের জন্য শক্তি প্রদানকারী অনব উপযোগী সম্পদ সীমিত। এর জন্য শক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে ব্যবহারের জন্য শক্তি সংরক্ষণ করতে হবে। শক্তির পূর্ণ ব্যবহার মানে হলো একই শক্তিকে বারবার কাজে লাগানো অথবা এক জায়গায় ব্যবহৃত শক্তি কেউ আর অন্য কাজে ব্যবহার করা। শক্তি পূর্ণ ব্যবহার করলে শক্তি সংরক্ষণ করা যায়, পরিবেশের দূষণ কম এবং ভবিষ্যতে প্রজন্মের ব্যবহারের জন্য শক্তি রক্ষা করা যায়। শক্তি পূর্ণ ব্যবহার উদাহরণ হলো রান্না শেষ করার পর চুলার উত্তাপ ব্যবহার করে পানি গরম করা। কারখানায় গরম ধোঁয়া ব্যবহার করে পানি ফুটে বিদ্যুৎ উৎপন্ন করা। এছাড়া গাড়ির উচ্চ গতির ফলে যে শক্তি উৎপন্ন হয় তা দিয়ে ব্যাটারি চার্জ করে পুনরায় ব্যবহার করা। সৌরশক্তি ব্যবহার করে ব্যাটারি চার্জ দিয়ে বিভিন্ন কাজ করা। অনুশীলনীটি করি। প্রথমে আছে শূন্যস্থান পূরণ। শক্তি হলো কাজ করার সামর্থ্য। চলো আমরা শূন্যস্থানটি পূরণ করে আসি। শক্তি হলো কাজ করার সামর্থ্য। খ, যান্ত্রিক শক্তি হলো স্থির শক্তি ও গতি শক্তির যোগফল। ঘ, তাপের চলার প্রক্রিয়া হলো তাপ সঞ্চয়। ঘ, কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চারিত হয় পরিবহন পদ্ধতিতে। চলো বইতে ফিরে যাই। তাল পাতা তৈরি চক্রি বাতাসের সাহায্যে ঘোরানোর সময় তাপ শক্তি ব্যবহৃত হয়, এটা অশুদ্ধ। খাবার, জ্বালানি, তেল ও কয়লা ইত্যাদি রাসায়নিক শক্তির উৎস, এটা হবে শুদ্ধ। পরিচালনা পদ্ধতিতে তরল ও বায়বীয় মাধ্যমে তাপের সঞ্চয় হয়, এটা শুদ্ধ। সূর্য থেকে পরিবহন পদ্ধতিতে পৃথিবীতে আলো আসে, এটা হবে অশুদ্ধ। শক্তি পুনর্ব্যবহার করলে শক্তি সংরক্ষণ করা যায়, এটা হবে শুদ্ধ। 3 নাম্বার আছে সংক্ষিপ্ত উত্তর এবং প্রশ্ন। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ক, শক্তির বিভিন্ন রূপের নাম লেখো। উত্তর, শক্তির বিভিন্ন রূপগুলো হলো বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি ও রাসায়নিক শক্তি। খ, আলো সঞ্চারের মাধ্যমে প্রয়োজন হয় না, এই বিষয়টি আমরা কিভাবে বুঝতে পারি? উত্তর, চাঁদ, সূর্য, নক্ষত্র থেকে আলো মহাশূন্যের মধ্যে দিয়ে পৃথিবীতে আসে। মহাশূন্যে কোনো বায়ু বা পদার্থ নেই, অর্থাৎ এটি মাধ্যমহীন। যেহেতু কোনো মাধ্যম ছাড়াই আলো আমাদের কাছে পৌঁছাতে পারে, তাই বোঝা যায় আলো সঞ্চার মাধ্যমে প্রয়োজন হয় না। বৈদ্যুতিক ইস্ত্রি শক্তি কি রূপান্তর ঘটে? উত্তর, বৈদ্যুতিক ইস্ত্রি যখন চালানো হয় তখন সেটি বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করে। এর ফলে ইস্ত্রি গরম হয় এবং আমরা কাপড় ইস্ত্রি করতে পারি। ঘ, কিভাবে বাসায় শক্তির অপচয় কমানো যায়? কয়েকটি উদাহরণ দাও। উত্তর, বাসায় নিচে উপায়গুলো শক্তির অপচয় কমানো যায়। অপ্রয়োজনীয় বাতি না জ্বালিয়ে এবং ফ্যান বন্ধ রেখে, দিনের বেলা জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহার করে, রান্নার পর চুলা জ্বালিয়ে না রেখে, ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা না রেখে। চলো আমরা বইতে ফিরে যাই। 4 নাম্বার আছে বর্ণনামূলক প্রশ্ন এবং উত্তর। চলো আমরা 4 নাম্বার বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে আসি। সূর্য শক্তির প্রধান উৎস, এ কথাটি ব্যাখ্যা কর। উত্তর, পৃথিবীতে যত প্রকার শক্তি আছে তার প্রায় সবটুকুই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে আসে। যেমন 1, উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, যা মানুষ ও অন্যান্য প্রাণী খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ খাদ্যের রাসায়নিক শক্তি সূর্য থেকেই আসে। 2, সূর্যের তাপ ও পানির চক্র সচল
সচল রাখে এবং বায়ু প্রবাহ তৈরিতে করে। 3. কয়লা ও তেল এবং প্রাকৃতিক গ্যাসের মতো জৈব জ্বালানি মূলত লক্ষ লক্ষ বছর সৌরশক্তিতে সঞ্চিত রূপ, তাই বলা যায় সূর্য সকল শক্তির প্রধান উৎস। আলো সোজা পথে চলে, এই বিষয়টি পরীক্ষণের আলোকে ব্যাখ্যা করো। উত্তর, একটি মোমবাতি ও ছিদ্রযুক্ত 3টি শক্ত কাগজ ব্যবহার করে এটি প্রমাণ করা যায়। পরীক্ষণ, ছিদ্রযুক্ত কাগজ 3টি এমনভাবে স্ট্যান্ডে বসান যেন তাদের ছিদ্রগুলো একই সরলরেখায় থাকে। এক প্রান্তে একটি জ্বলন্ত মোমবাতি রাখি এবং অন্য প্রান্ত থেকে ছিদ্র দিয়ে দেখার চেষ্টা করি। দেখা যাবে মোমবাতি শিখা দেখা যাচ্ছে। পর্যবেক্ষণ, এবার মাঝখানে কাগজটি সামান্য সরিয়ে দিলে আর আলো দেখা যাবে না। সিদ্ধান্ত, ছিদ্রগুলো একই লাইনে থাকলেও কেবল আলো আমাদের চোখে পৌঁছায়, আর যা প্রমাণ করে আলো সবসময় সোজা পথে চলে। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী অধ্যায়ের সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।